নিউক্লিয়ার ফিউশন এটাই এই পেপারটার লাস্ট টপিক বা নিউক্লিয়ার ফিজিক্সের লাস্ট টপিক, নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। সিলেবাসের মধ্যে মেনলি এই টপিকগুলো কভার করতে বলা আছে। Fission and fusion, mass deficit, relativity and generation of energy, fission, nature of fragments and emission of neutrons, nuclear reactor, slow neutrons interacting with uranium-235, fusion and thermonuclear reactions driving stellar energy. এটা একটা ব্রিফ ডিসকাশন আর কি। এটা মোটামুটি ভাবে একটা ডেসক্রিপটিভ টপিকই বলতে পারো। নিউক্লিয়ার ফিশন ফিউশন গতবারে সিলেবাসে যা ছিল মোটামুটি ভাবে সেই রকমই আর কি। দুটো চারটে জিনিস এডিশন হয়েছে। মাস ডেফিসিট বলতে কি বোঝায় সেটা অলরেডি আমরা ইন্ট্রোডিউস করে এসেছি। মাস ডিফেক্ট তার সাথে রিলেটেড নয়, যদিও মাস ডেফিসিট বলতে তোমার ওই কিউ ভ্যালু ক্যালকুলেট করতে গিয়ে যে ডেটাটা লাগে আর কি। কোন একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন হয়, সেই নিউক্লিয়ার রিঅ্যাকশনের কিউ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা আমরা বিভিন্ন কনটেক্সটে এক্সপ্লেন করে এসেছি। নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন এই সমস্ত রিঅ্যাকশন গুলো এনার্জি ইভলভ হয়, কাজেই এই নিউক্লিয়ার ফিশন বা ফিউশনে কিউ ভ্যালুটা পজিটিভ, রিঅ্যাকশনের কিউ ভ্যালুটা পজিটিভ। অর্থাৎ তোমার পেরেন্ট যে নিউক্লিয়াস বা নিউক্লিয়াই যারা তোমার ফিশন প্রসেসে টেক পার্ট করছে, যে নিউক্লিয়াসটা ফিশন প্রসেসে টেক পার্ট করছে তার মাসটা ডটার নিউক্লিয়াস গুলোর মাসের কম্বাইন্ড মাসের থেকে বেশি। আমি রিপিট করছি, নিউক্লিয়ার ফিশন প্রসেসে যে নিউক্লিয়াসটা টেক পার্ট করছে তার মাসটা ডটার প্রোডাক্ট গুলোর কম্বাইন্ড মাসের থেকে বেশি। অন দি আদার হ্যান্ড ফিউশন প্রসেসের কথা যদি বলো, ফিউশন প্রসেসে দুটো লাইটার নিউক্লিয়াই টেক পার্ট করে। এই দুটো লাইটার নিউক্লিয়াই এর যে কম্বাইন্ড মাস সেইটা রিঅ্যাকশনের পরে, ফিউশনের পরে যে প্রোডাক্টটা তৈরি হলো তার মাসের থেকে বেশি। অর্থাৎ নিউক্লিয়ার ফিশনই বলো বা নিউক্লিয়ার ফিউশনই বলো, এই দুটো রিঅ্যাকশনই এনার্জি ইভলভ হয়, কিউ ভ্যালুটা ইজ পজিটিভ। এটা আমরা ফিনোমেনোলজিক্যালিও স্টাডি করব, স্টার্টিং ফ্রম বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সেস মাস নাম্বার কার্ভ। বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সেস মাস নাম্বার কার্ভ যেটা আমরা আগে দেখে এসেছিলাম, এখান থেকে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করব। ওকে, তো এখানে আমরা কোন কোন জিনিস করব সেগুলো বারবার বলছি। First of all, we will review the discovery and characteristics of nuclear fission and fusion. Next, explanation of একটা প্রবলেম ফেস করছে, তোমরা কি ওকে অ্যাসিস্ট করতে পারবে? তানিয়া একটা প্রবলেম ফেস করছে, ওর পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে, তাই সাইন করতে পারছি না কিছুতেই। Okay, next, explanation of nuclear fission in terms of liquid drop model, fission products and energy release, spontaneous and induced fission. Spontaneous fission বলতে কি বোঝায়, induced fission বলতে কি বোঝায়, এগুলো নিয়ে ডিসকাস করা হবে। Next, chain reaction কি? Chain reaction is basically the basic principle of atom bomb or nuclear reactor. তো চেইন রিঅ্যাকশন বলতে কি বোঝায় এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর তার বেসিক প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, সেগুলো নিয়ে ডিসকাস করব। তারপর আসবো আমরা নিউক্লিয়ার ফিউশন এই প্রসেসটাতে। এখানে উই উইল ক্যালকুলেট এনার্জেটিক্স ইন টার্মস অফ লিকুইড ড্রপ মডেল, উই উইল ডিসকাস থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশনস দ্যাট ড্রাইভস দি স্টেলার এনার্জি। এই টপিকগুলোই মোটামুটি ভাবে ডিসকাস করা হবে। হ্যাঁ, তো লেট আস ফার্স্ট discuss about nuclear fission. As I said, nuclear fission is basically a process in which a heavier nucleus which spontaneously or induced by a projectile splits into smaller fragments. কোন একটা হেভি নিউক্লিয়াস সেটা স্পন্টেনিয়াসলি অথবা কোনো প্রজেক্টাইল দিয়ে হিট করার পর ফ্র্যাগমেন্টে স্প্লিট করে যায়। হ্যাঁ, যে ফ্র্যাগমেন্ট গুলোর মাস নাম্বারটা মোটামুটি ভাবে কম্পারেবল, এই প্রসেসটাকে নিউক্লিয়ার ফিশন প্রসেস বলা হয়। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পলে দেখো তোমার একটা ইউরেনিয়াম 235, এটা কি খুব হেভি একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে বোম্বার্ড করা হচ্ছে বাই এ নিউট্রন।
এই নিউট্রনটার যে খুব হিউজ এনার্জি থাকতে হবে তা নয়, এই এনার্জিটা ইভেন যদি থার্মাল নিউট্রন হয়, ফিউ ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি থাকে, তাহলেই ইট ক্যান ইনিশিয়েট দি নিউক্লিয়ার ফিশন প্রসেস। তো যেটা বলছিলাম সেটা আবার যাই, ইউরেনিয়াম 235 এই নিউক্লিয়াসটাকে বোম্বার্ড করা হচ্ছে বাই এ নিউট্রন। হ্যাঁ, তাতে করে এই নিউক্লিয়াসটা স্প্লিট করে যাচ্ছে, ফিশন প্রসেসে টেক পার্ট করছে টু গেট কনভার্টেড ইনটু বেরিয়াম এন্ড ক্রিপ্টন। বেরিয়াম 141 এবং ক্রিপ্টন 92, এই দুটো লাইট আর নিউক্লিয়াই স্প্লিট করে যায়। আর ইন দিস প্রসেস উই হ্যাভ 3 নিউট্রনস, এই প্রসেসে আরো 3টে নিউট্রন পাওয়া যায়। And what is more important is the Q value. The Q value of this reaction you see 202.5 mega electron volt. অর্থাৎ if such a fission process is initiated, we will have this much amount of energy. 202.5 এইরকম মেগা ইলেকট্রন ভোল্টের একটা এনার্জি পাবো, একটা একটা হিউজ এনার্জি। পরে আমরা জিনিসটাকে আরো করবো, অ্যানালাইজ করবো, করে দেখাবো যে কেন এই এনার্জিটাকে এত বেশি এনার্জি বলছি। এখানে এই জিনিসটাকে স্কিমেটিক্যালি দেখানো রয়েছে। হ্যাঁ, দিস ইজ দি টার্গেট নিউক্লিয়াস, this is the target nucleus, heavier nucleus, and it is bombarded by a slow neutron. And for a short while, this neutron is captured by this target nucleus, and a compound nucleus is formed. Bombarding যে পার্টিকেলটা সেইটা টার্গেট নিউক্লিয়াসটা ক্যাপচার করে নেয়, করে নিয়ে এরকম ধরনের একটা কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্মেশন হয়। ন্যাচারালি এই কম্পাউন্ড নিউক্লিয়াসে বোম্বার্ডিং পার্টিকেলের এনার্জিটা ট্রান্সফার হয়, তাতে করে এই কম্পাউন্ড নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায়। হ্যাঁ, এবং ইট টেক্স পার্ট ইনটু ফিশন প্রসেস টু গেট কনভার্টেড ইনটু ফ্র্যাগমেন্টস। এখানে যেমনটা দেখানো হয়েছে এই রিঅ্যাকশন প্রসেসটাতে বেরিয়াম 141 আর ক্রিপ্টন এইরকম দুটো নিউক্লিয়াই পাওয়া যায়, আর 3টে নিউট্রন পাওয়া যায় এই প্রসেসে। ওকে, next, the fission process often produces free neutrons, as I said, and gamma photons. তার কারণ এই বেরিয়াম বা ক্রিপ্টন যে পার্টিকেল গুলো, যে নিউক্লিয়াই গুলো প্রডিউস হচ্ছে, তারা তাদের কোনো এক্সাইটেড স্টেটে প্রডিউস হতে পারে। সেই এক্সাইটেড স্টেট থেকে যখন গ্রাউন্ড স্টেটে বা লোয়ার এনার্জি স্টেটে আসছে, দে উইল এমিট ফোটন, এবং নিউক্লিয়ার এনার্জি স্টেটের মধ্যে যদি ট্রানজিশন হয়, উই হ্যাভ দি গামা ফোটনস। ওকে, এবং এই প্রসেসে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হবে। Next, nuclear fission of heavy elements was discovered on December 17, 1938 by Otto Hahn and Fritz Strassmann. এটা ডিসকভারিটা বলা রয়েছে। ওকে, শেষটা স্ক্রিন দেখতে পাচ্ছে না, ক্যান এনিওয়ান হেল্প হার? স্ক্রিন দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ইন্টারনেট এটা স্লো আর কি, কিছু করার নেই, কথাগুলো শুনতে থাকো। Next, it was explained theoretically. A theoretical explanation came in 1931 by Lisa Meitner and her nephew Otto Robert Frisch. এরা জার্মান সায়েন্টিস্ট, লিসা মেইটনারের নাম শুনেও থাকতে পারো। জার্মান হতে পারে বা অস্ট্রিয়ান হতে পারে, জার্মানি বা অস্ট্রিয়ান, আমার ঠিক মনে নেই। ওখানে কিন্তু একটা খুব পপুলার ফেলোশিপ রয়েছে যেটাকে মেইটনার ফেলোশিপ বলা হয়। It was explained theoretically in 1939 by Lisa Meitner and her nephew Otto Robert Frisch. The name fission was coined from biologist's description of cell division. Fission নামটা কখনো ইন্ট্রোডিউসড হয়নি, তো বায়োলজিস্টরা সেল ডিভিশন প্রসেসটাকে ফিশন নামে করতেন আর কি। হ্যাঁ, সেইখান থেকেই বেসিক্যালি এই জিনিসটা এসেছে। নিউক্লিয়ার ফিশন এই নামটা এই বায়োলজিস্ট ডেসক্রিপশন থেকে এসেছে, সেটা মানে সেল ডিভিশন প্রসেসটাকে ফিশন বলা হয়। এখানেও তাই, বেসিক্যালি একটা নিউক্লিয়াস গেটস কনভার্টেড ইনটু ফ্র্যাগমেন্টস, সেই জন্য এই প্রসেসটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন প্রসেস। Next, there is an explanation from liquid drop model. লিকুইড ড্রপ মডেল দিয়ে জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। সাপোজ দিস ইজ দি টার্গেট নিউক্লিয়াস, সে ইউরেনিয়াম 235, হ্যাঁ, এটা টার্গেট নিউক্লিয়াস, এটা স্ফেরিক্যাল ইন শেপ। এবার দি এনার্জি অফ দি বোম্বার্ডিং পার্টিকেল ইজ ক্যাপচার্ড বাই দি টার্গেট নিউক্লিয়াস। যখন কম্পাউন্ড নিউক্লিয়াস ফর্মেশনটা হচ্ছে, টার্গেট নিউক্লিয়াসটাকে যদি আমরা একটা স্লো নিউট্রন দিয়ে বোম্বার্ড করি, এই নিউট্রনটা ক্যাপচার্ড হচ্ছে বাই দি টার্গেট নিউক্লিয়াস।
Naturally, the energy of the bombarding particle, energy of the neutron will be captured by the target nucleus. তাতে করে কি হবে, এনার্জি ইনপুট যে এনার্জিটা ঢুকলো দ্যাট উইল ডিফর্ম দি নিউক্লিয়াস ইনটু এ ফ্যাট সিগার শেপ। এরকম ধরনের একটা ফ্যাট সিগার শেপ ডিফর্ম করে দেবে নিউক্লিয়াসটাকে। এরপর জিনিসটা আরো আনস্টেবল হতে থাকবে। দেন দেয়ার উইল বি এ পিনাট শেপ, এরকম ধরনের একটা পিনাট শেপ হবে, ফলোড বাই বাইনারি ফিশন। এরপরে এই যে পিনাট শেপ, তারপরে দেখো বাইনারি ফিশন দেখানো হয়েছে, এরকম দুটো ফ্র্যাগমেন্টে স্প্লিট করে যাচ্ছে। As the two lobes exceed short-range nuclear force attraction distance, then are pushed apart and away by their electrical charges. যখন এরকম ভাবে এই যে পিনাট শেপটা হচ্ছে, পিনাট শেপ হওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্সের স্ট্রেংথটা কমে যাচ্ছে এই পার্টে, আর এই পার্টের মধ্যে যে নিউক্লিয়ার অ্যাট্রাকশনটা ছিল সেই অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড কুলম্ব ফোর্সটা কিন্তু এই দুটো পার্টের মধ্যে ডমিনেট করছে। অ্যাজ এ কনসিকুয়েন্স দে উইল বি স্প্লিট আপ। লাস্ট যে স্টেপটা দেখানো হয়েছে সেইটা। ওকে, তাহলে প্রথম কি হচ্ছে, স্ফেরিক্যাল নিউক্লিয়াস, ইট ইজ bombarded by the neutron, নিউট্রনের এনার্জিটা, নিউট্রন অর এনি আদার পার্টিকেল, সেই বোম্বার্ডিং পার্টিকেলের এনার্জিটা ক্যাপচার হচ্ছে বাই দি নিউক্লিয়াস। তাতে করে এই কম্পাউন্ড নিউক্লিয়াসের শেপটা ডিফর্মড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ধরনের একটা ফ্যাট সিগার শেপ হবে। তারপর ভাই এনার্জিটা যদি আরো স্ট্রঙ্গার হয় তাহলে এরকম ধরনের একটা পিনাট শেপ হবে। আর at the end there will be two lobes এবং ultimately binary fission টা পারফর্ম হবে আর কি। Okay, so Coulomb energy naturally take part an important role in addition to surface energy part. এখানে এই দুটো পার্ট খুব ডমিনেটিং, Coulomb energy part আর surface energy part, এই দুটো খুব ডমিনেট করে in the fission during the fission process. In liquid drop model, two fission fragments are predicted to be of same size. যদি আমরা লিকুইড ড্রপ মডেল দিয়ে জিনিসটাকে স্টাডি করি তাহলে অলমোস্ট একই রকম সাইজ পাওয়ার কথা আর কি, বাট ইন প্র্যাকটিস সেটা হয় না। The nuclear cell model allows for them to differ in size as usually experimentally observed. Experimentally কিন্তু আমরা দেখি, আগে এক্সাম্পলটা তো যেটা দেখানো হলো বেরিয়াম আর ক্রিপ্টন, একটা মাস নাম্বার হচ্ছে 141 আর একটা হচ্ছে 92, সো মাস নাম্বার ভ্যারিজ। ওকে, ইন প্র্যাকটিস মাস নাম্বার ভ্যারিজ। নেক্সট, ফিশন ফ্র্যাগমেন্টস, এইগুলো নিয়ে কিছু কথা বলা যায়। ইন এ গিভেন নিউক্লিয়াস ফিশন মে অকার ইন a number of ways. In a given nucleus, fission may occur in a number of ways, number of different ways. Okay, in general, the fissionable nucleus yields two fragments of comparable mass numbers, which thereafter decay by beta emission into stable product. যখন কোন একটা নিউক্লিয়াস থেকে ফিশন প্রসেস হচ্ছে, সেই ফিশন প্রসেসের পর যে প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে তাদের মাস নাম্বার গুলো কম্পারেবল। এরপর এই যে নিউক্লিয়াস গুলো তৈরি হলো সেগুলো নট ভেরি স্টেবল। এই নিউক্লিয়াস, তোমরা কি স্ক্রিন শেয়ারটা থেকে বেরিয়ে এসেছো? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাহলে কোনো কতক্ষণ থেকে দেখতে পাচ্ছ না? সেই একটু হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি না, একটু আগে থেকে। ও, তাহলে একটু বলো, আমি তো বুঝতে পারছি না এটাতে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ? এই যে কোনখানটা থেকে দেখতে পাচ্ছিলে না? এইটা দেখেছো? এই পার্টটা দেখেছো? হ্যাঁ স্যার এরপরে থেকে। এইটা থেকে দেখতে পাচ্ছিলে না তাই তো? এরপর থেকে এইটাও দেখেছো? এই স্লাইডটা দেখেছো? হ্যাঁ 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 এই স্লাইডটা দেখেছো, এইটা থেকে দেখোনি তাই তো? না এটাও দেখা যাচ্ছে এরপর। আমি তো যাইনি অত দূর, কি বলছো? মানে ওইটা লাস্ট থেকে চলে গেছে। এই স্লাইডটা দেখেছো সবাই? হ্যাঁ, এই সাইডটা লাস্ট থেকে মানে দেখা যাচ্ছিল না। আচ্ছা, এখানটায় আমি যেটা বললাম যে নিউক্লিয়ার ফিশন প্রসেসটা কিভাবে হচ্ছে সেটাকে লিকুইড ড্রপ মডেল দিয়ে কোয়ালিটেটিভ ফ্যাশনে এক্সপ্লেন করা যায়। হ্যাঁ, এখানে এই শেপ গুলো দেখতে পেয়েছো, যখন এটা বেসিক্যালি কি টার্গেট নিউক্লিয়াস, এই টার্গেট নিউক্লিয়াসটা বোম্বার্ডিং পার্টিকেলটাকে ক্যাপচার করছে,
তাতে করে বোম্বার্ডিং পার্টিকেলের এনার্জিটা এই কম্পাউন্ড নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সফার হচ্ছে, কম্পাউন্ড নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাচ্ছে। প্রথমে এরকম ধরনের একটা ফ্যাট সিগার শেপ হয়, তারপরে এরকম ধরনের পিনাট শেপ হয়। যখন এরকম পিনাট শেপ হচ্ছে, এই অবস্থায় সারফেস এনার্জি টার্ম আর কুলম্ব এনার্জি টার্ম এই দুটো ডমিনেট করে, এবং এটা জাস্ট দুটো পার্টে স্প্লিট করে দেয় আর কি কম্পাউন্ড নিউক্লিয়াসটা। হ্যাঁ, এটাই বলা হলো আর কি। এরপরে স্লাইডে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা স্যার নিউক্লিয়াস আবার স্ক্রিনটা চলে গেছে। চলে যাচ্ছে বলতো, শেয়ার স্ক্রিন হ্যাঁ স্যার ঠিক আছে। অপশনটাকে তো আমি রাখছি অন করে। থাকছে, এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যদি চলে যায় তাহলে বলো আর কি। এটার সাথে এখনো তো আমরা ফ্যামিলিয়ার হয়ে উঠিনি, একটু সময় লাগবে। ফিশন ফ্র্যাগমেন্টস নিয়ে যেগুলো বলছিলাম, যে একটা নিউক্লিয়াসে ফিশনটা বিভিন্ন রকম ভাবে অকার করতে পারে। আমরা কোয়ালিটেটিভলি ডিসকাস করে এলাম যে ফিশন প্রসেসে উই হ্যাভ দি নিউক্লিয়াই অফ কম্পারেবল মাস নাম্বার। In general, fissionable nucleus yields to fragments of comparable mass numbers, which thereafter decay by beta emission into stable end products. মোটামুটি ভাবে কম্পারেবল মাস নাম্বারে নিউক্লিয়াই প্রডিউসড হয়, কিন্তু যে নিউক্লিয়াস গুলো প্রডিউসড হলো সেইগুলো স্টেবিলিটিটা ইজ রিলেটিভলি লোয়ার। এইগুলো জেনারেলি বিটা ডিকে প্রসেসে টেক পার্ট করে, বিটা ডিকেতে টেক পার্ট করে। তো বিটা এমিশনের পরে যে নিউক্লিয়াই গুলো প্রডিউসড হয় সেইগুলো স্টেবল প্রোডাক্ট জেনারেলি। What particular fragments are produced by a given nucleus is a matter of chance. ইউরেনিয়াম 235 কে আমি নিউট্রন দিয়ে যখন বোমবার্ড করছি, নট নেসেসারিলি যে সবসময় আমরা এরকম বেরিয়াম 141 আর ক্রিপ্টন 92 পাবো। হ্যাঁ, কোন পেয়ার পাওয়া যাবে সেটা কিন্তু ম্যাটার অফ চান্স। আমরা একই টার্গেট নিউক্লিয়াস থেকে কিন্তু অনেক রকম এন্ড প্রোডাক্ট পেতে পারি আর কি। হ্যাঁ, এখানে এরকম ধরনের একটা ফিশন ইল্ড কার্ভকে দেখানো হয়েছে। along y-axis we have the percentage yield, মানে number of daughter nuclei বা number of end product, এইটাকে দেখানো হয়েছে। আর along x-axis মাস নাম্বারটাকে দেখানো হয়েছে। এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে ইউরেনিয়াম 235 এই নিউক্লিয়াসটাকে যদি স্লো নিউট্রন দিয়ে বোমবার্ড করা হয়, থার্মাল নিউট্রন দিয়ে যদি বোমবার্ড করা হয়, তাহলে এন্ড প্রোডাক্ট যেগুলো তৈরি হবে, যে নিউক্লিয়াই গুলো আমরা পাবো ফিশন প্রসেসের পরে, তাদের মাস নাম্বারটা 70 থেকে 160 পর্যন্ত ভ্যারি করে। হ্যাঁ, 70 থেকে 160 পর্যন্ত ভ্যারি করে। তবে একটা পিক দেখতে পাচ্ছ, সেই পিকগুলো কোথায় রয়েছে? এট মাস নাম্বার 95 এন্ড এট মাস নাম্বার অ্যারাউন্ড 137। হ্যাঁ, যখন একটা ইউরেনিয়াম স্যাম্পল নেওয়া হয়েছে, সেখানে সে ল্যাক্স অফ ইউরেনিয়াম অ্যাটমস রয়েছে। এবার নিউট্রন দিয়ে যদি বোমবার্ড করা হয়, কিছু ইউরেনিয়াম থেকে আমরা ফিশন প্রোডাক্ট গুলো পাবো যাদের মাস নাম্বার 95 137, কিছু ইউরেনিয়াম পাবো যাদের মাস নাম্বার, কিছু এন্ড প্রোডাক্ট পাবো যাদের মাস নাম্বারটা সে তোমার 90, আর এইদিকে সে 145 এইরকম আর কি। হ্যাঁ, consistent with conservation of mass number and atomic number of course। তো এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে একটা গিভেন স্পেসিস থেকে যখন ফিশন দেখা হচ্ছে, এন্ড প্রোডাক্ট গুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে আর কি। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে ইউরেনিয়াম 235 থেকে যে ফিশন ইল্ড গুলো পাওয়া যায়, তাদের মাস নাম্বারটা ভ্যারি বিটুইন 70 এন্ড 160। এই গ্রাফটাকে, এই যে গ্রাফটা দেখানো হলো, দ্যাট শোস দি মাস ডিস্ট্রিবিউশন অফ ফিশন ফ্র্যাগমেন্টস ফ্রম এ পার্টিকুলার নিউক্লিয়াস। এইটাকে বলা হয় ফিশন ইল্ড কার্ভ। হ্যাঁ, দিস ইজ কল্ড ফিশন ইল্ড কার্ভ। নেক্সট, স্পন্টেনিয়াস ফিশন। স্পন্টেনিয়াস ফিশন প্রসেসটা কি? নামটা শুনি বুঝতে পারছো, এ ফিশন প্রসেস দ্যাট ক্যান অকার স্পন্টেনিয়াসলি। It does not require any bombarding particle. Okay, it does not require any external energy input. The difference in mass arises due to difference in nuclear binding energy between atomic nuclei before and after the fission process. এই গ্রাফটার দিকে তাকিয়ে দেখো, this is basically a binding fraction versus mass number গ্রাফ, যেটা আমরা নিউক্লিয়ার ফিজিক্সে প্রথম
পার্টটাতে পড়ে এসেছি। হ্যাঁ, প্রথম পার্টটাতে এটা আমরা পড়ে এসেছি, দেখেছো যে তোমার রাফলি মাস নাম্বারটা 20 থেকে 160 এই রেঞ্জের মধ্যে বাইন্ডিং ফ্র্যাকশনটা সিগনিফিকেন্টলি ভেরি করে না। হ্যাঁ, মাস নাম্বারটা 20 থেকে 160 পর্যন্ত এটা বাইন্ডিং ফ্র্যাকশনটা সিগনিফিকেন্টলি ভেরি করে না, মোটামুটি ভাবে 8.5 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি থাকে। বাট অ্যাবাভ 170 or 180 বাইন্ডিং ফ্র্যাকশনটা ফল করতে থাকে। হ্যাঁ, বাইন্ডিং ফ্র্যাকশনটা ফল করতে থাকে। আমরা দেখেছিলাম যে বাইন্ডিং ফ্র্যাকশন ইজ দ্য actual parameter that defines the stability of the nucleus. Higher the binding fraction, higher is the stability of nucleus. কোন নিউক্লিয়াসের বাইন্ডিং ফ্র্যাকশন যদি বেশি হয় তাহলে তার স্টেবিলিটি বেশি হবে। এই গ্রাফটা থেকে দেখতে পাচ্ছ যে ইউরেনিয়াম 235 বা ইউরেনিয়াম 238 এই নিউক্লিয়াস গুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা রিলেটিভলি smaller as compared to iron 56. সুতরাং এই ইউরেনিয়াম 235 বা ইউরেনিয়াম 238 এদের থেকে আয়রন 56 এই নিউক্লিয়াসটা মোর স্টেবল। ওকে, so binding energy per nucleon for heavier nuclei is smaller and it increases with decrease in A. তাহলে product nuclei after the fission has higher binding energy and hence higher binding fraction and hence they are stable. দেখো আমরা যে এটা দেখালাম ইউরেনিয়াম 235 থেকে যখন ফিশন ইল্ড গুলো পাওয়া যাচ্ছে তাদের মাস নাম্বারটা রাফলি 70 থেকে 160 এই রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে 160 থেকে 70 বা 70 থেকে 160 এই রেঞ্জ মানে কি এই মডারেট যে রেঞ্জটা এই জায়গাটাতে এইখানে যদি নিউক্লিয়াই গুলো থাকে এই নিউক্লিয়াই গুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা নিশ্চয়ই ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 238 এদের থেকে বেশি। অর্থাৎ ইউরেনিয়াম 235 যদি ফিশন প্রসেসে টেক পার্ট করে যে ইল্ড প্রোডাক্ট গুলো পাওয়া যায় দ্যাট হ্যাভ better stability as compared to uranium 235. Okay, that's how we can explain the fission process from the perspective of binding fraction curve. এটা একটা অ্যানালিটিক অ্যাপ্রোচেও জিনিসটাকে দেখানো যেতে পারে। বাইন্ডিং ফ্র্যাকশন কার্ভটাকে সামনে রেখেই একটা অ্যানালিটিক অ্যাপ্রোচে জিনিসটাকে দেখা যেতে পারে। খুব সিম্পল একটা অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়েছে। সাপোজ XAZ is the nucleus that takes part into spontaneous fission. XAZ এই নিউক্লিয়াসটা ধরো spontaneous fission process এ টেক পার্ট করছে to get converted into Y1 and Y2. Y1 এর মাস নাম্বার A1, Y2 মাস নাম্বার A2 আর এদের অ্যাটমিক নাম্বার গুলো রেসপেক্টিভলি Z1 and Z2. If we consider conservation of mass number and atomic number, it follows that A1 plus A2 equals to A and Z1 plus Z2 equals to Z. You can calculate the Q value of this reaction. এই রিঅ্যাকশনটার Q value কিভাবে ডিফাইন করব? মাস এনার্জি of the nuclei taking part in the reaction, তার মানে কি m of Az atomic mass of X minus atomic mass of Y1 minus atomic mass of Y2. ওকে, আর যদি বাইন্ডিং এনার্জি টার্মে লিখি এই জিনিসটা ঠিক উল্টো হবে। বাইন্ডিং এনার্জি অফ Y1 বাইন্ডিং এনার্জি অফ Y2 এই সামটা থেকে আমাদের বাইন্ডিং এনার্জি অফ X এইটাকে বাদ দিতে হবে। সিমেট্রিক ফিশন একটা খুব সিম্পল অ্যাপ্রোচের কথা কনসিডার করো যে ফিশন প্রসেসটা সিমেট্রিক, অর্থাৎ Y1 আর Y2 দুটো আইডেন্টিক্যাল নিউক্লিয়াস, A1 ইকুয়ালস টু A2, Z1 ইকুয়ালস টু Z2। যদি A1 ইকুয়ালস টু A2 হয় এটা কি A/2 তার সাথে সমান প্যারেন্ট যে নিউক্লিয়াসটা তার মাস নাম্বারের হাফ, একইভাবে Z1 Z2 এটা Z/2 প্যারেন্ট নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার তার হাফ। সো হোয়াট উইল বি দি কিউ ভ্যালু? এখানে যেটা ইবি লিখেছিলাম এটা কি টুয়াইস ইবি অফ A/2 Z/2 আর এটা যেমন রইল ইবি অফ A এন্ড Z। ক্লিয়ার? এখন আমরা দেখে এসেছি যে বাইন্ডিং এনার্জিটাকে কিভাবে লেখা যায়। ইট ইজ সিম্পলি বাইন্ডিং ফ্র্যাকশন মাল্টিপ্লাইড বাই মাস নাম্বার। বাইন্ডিং ফ্র্যাকশন ইজ ডিফাইন্ড অ্যাজ বাইন্ডিং এনার্জি বাই মাস নাম্বার। তাহলে বাইন্ডিং এনার্জিটা কিভাবে লিখতে পারি? মাস নাম্বার ইনটু বাইন্ডিং ফ্র্যাকশন। এখানে সেটাই লেখা হয়েছে, দেখো দিস ইজ দি বাইন্ডিং এনার্জি অফ এ নিউক্লিয়াস হ্যাভিং মাস নাম্বার A/2। যদি সেই নিউক্লিয়াসটার বাইন্ডিং ফ্র্যাকশন Fp প্রাইম হয় তাহলে ইবিটাকে লিখতে পারি A/2 ইনটু Fp প্রাইম। একই রকম ভাবে EBAZ এইটাকে লেখা যেতে পারে A ইনটু Fp। এখান থেকে এটা কমন নাও, দেখতে পাচ্ছি Fp প্রাইম মাইনাস Fp। আবার বলছি Fp প্রাইমটা কি বোঝাচ্ছে? Fp প্রাইম রিপ্রেজেন্টস দি বাইন্ডিং ফ্র্যাকশন অফ দি
ইল্ড নিউক্লিয়াই। হ্যাঁ, ফিশন প্রসেসের পরে যে নিউক্লিয়াস গুলো প্রডিউসড হচ্ছে সেই নিউক্লিয়াসের বাইন্ডিং ফ্র্যাকশন, আর এফবিটা হচ্ছে ফিশন প্রসেসে যে নিউক্লিয়াসটা টেক পার্ট করছে তার বাইন্ডিং ফ্র্যাকশন। আমরা কার্ভটা থেকে কি দেখে এলাম যে এফবি প্রাইমটা এফবি থেকে বড়, অর্থাৎ এই রিঅ্যাকশনের কিউ ভ্যালুটা পজিটিভ। তাহলে আমরা কনক্লুড করতে পারি যে যে সমস্ত নিউক্লিয়াস গুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা রিলেটিভলি স্মলার, খুব হেভিয়ার যে নিউক্লিয়াস গুলো সেই নিউক্লিয়াস গুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা স্মলার, তারা যখন ফিশন প্রসেসে টেক পার্ট করছে ইল্ড প্রোডাক্ট গুলোর বাইন্ডিং ফ্র্যাকশনটা রিলেটিভলি লার্জার। তাহলে যদি মাস নাম্বারটা 170 থেকে বেশি হয় তারা এনার্জেটিক্যালি অ্যালাউড টু টেক পার্ট ইন স্পন্টেনিয়াস ফিশন প্রসেস। ওকে, ইনফ্যাক্ট এইটাকে আমরা বাইন্ডিং এনার্জি ফর্মুলা যেটা শিখেছিলাম লিকুইড ড্রপ মডেল থেকে সেইটা দিয়েও ক্যালকুলেট করতে পারি। এগেইন সিম্পলিফিকেশনের জন্য আমরা এইরকম সিমেট্রিক ফিশনের কথাই কনসিডার করব। এক্স এজেড থেকে ওয়াই এ বাই টু জেড বাই টু, মানে দুটো একই নিউক্লিয়াস পাচ্ছি আর কি, সিমেট্রিক ফিশনের কথাই কনসিডার করছি। You remember the expression for the binding energy? There is volume term, there is surface term, there is Coulomb energy term, and finally there is asymmetry energy term. একই রকম ভাবে ওয়াই নিউক্লিয়াসের জন্য জিনিসটাকে লিখে ফেলতে পারো। ওয়াই নিউক্লিয়াসের জন্য যদি বাইন্ডিং এনার্জিটাকে লেখো, you have to replace a by 2 and z by z by 2 করে। এবার দেখো কিউ একটা কত, 2 ইনটু বাইন্ডিং এনার্জি অফ ওয়াই মাইনাস বাইন্ডিং এনার্জি অফ এক্স। এবার এখানে জাস্ট বাইন্ডিং এনার্জি অফ ওয়াই এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ ওয়াই। বাইন্ডিং এনার্জি ফর্মুলাটাতে আমরা এ ভ্যালুটাকে রিপ্লেস করেছি এ বাই 2 দিয়ে, আর জেড ভ্যালুটাকে রিপ্লেস করেছি জেড বাই 2 দিয়ে। হ্যাঁ, দিয়ে এটাকে রিরাইট করেছি। আর পরে মাইনাস ইবি অফ এজেড যেটা ছিল যেমন ছিল সেই রকমই রয়েছে। এই অ্যালজেব্রাটা নিজেদের হাতে করো, তাতে করে দেখতে পাবে ভলিউম এনার্জি টার্ম গুলো বাদ চলে যাচ্ছে, অ্যাসিমেট্রি এনার্জি টার্ম গুলো বাদ চলে যাচ্ছে। উই আর লেফট উইথ সারফেস টার্ম এন্ড কুলম্ব এনার্জি টার্ম। এখানে সারফেস এনার্জি টার্ম আর কুলম্ব এনার্জি টার্ম এই দুটো পড়ে থাকছে। এই ভ্যালু গুলোকে ক্যালকুলেট করতে পারো, নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে পারো, করার পর এইরকম একটা এক্সপ্রেশন পাবে। এটা বারবার বলছি, আলটিমেটলি উই হ্যাভ the surface energy term and Coulomb energy term in the expression for Q value. ওকে, এখানে আবার A2 আর A3 ভ্যালুটাকে বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করতে পারি আর কি। যেহেতু রিঅ্যাকশনটার কিউ ভ্যালুটা পজিটিভ, স্পন্টেনিয়াস ফিশন প্রসেসে এনার্জি ইভলভ হয়, তাহলে কিউ ভ্যালুটা শুড বি পজিটিভ। কিউ ভ্যালুটা পজিটিভ হওয়ার অর্থ কি? কিউ ভ্যালুটা পজিটিভ হওয়ার অর্থ হচ্ছে এই যে কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করে এলাম এই কোয়ান্টিটিটা মাস্ট বি গ্রেটার দ্যান 0। এই কোয়ান্টিটিটা 0 হওয়ার অর্থ জেড স্কোয়ার বাই এ এটা গ্রেটার দ্যান 17.6, জেড স্কোয়ার বাই এ গ্রেটার দ্যান 17.6। তাহলে জিনিসটাকে সামারাইজ করি, এখানে কি বলতে চাইলাম যে যদি কোনো একটা নিউক্লিয়াস স্পন্টেনিয়াস ফিশন প্রসেসে টেক পার্ট করে এবং যে ইল প্রোডাক্ট গুলো সেগুলো যদি আইডেন্টিক্যাল হয়, ইল প্রোডাক্ট গুলো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে জেড স্কোয়ার বাই এ এইটা মাস্ট বি গ্রেটার দ্যান 17.6। পেরেন্ট নিউক্লিয়াসের মাস নাম্বার এ, অ্যাটমিক নাম্বার জেড, জেড স্কোয়ার বাই এ এইটা যদি 17.6 এর থেকে বড় হয় তবেই কিন্তু সেই নিউক্লিয়াসটা spontaneous fission process take part করতে পারবে। ওকে, so this is the condition as I said, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় for a greater than 90, z greater than 40। তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, জেডটা 40 বসাও এটা 90 বসাও, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। কিন্তু এটা না খুব একটা ভেগ স্পেকুলেশন, এটা হয় নাই বলতে পারো আর কি। হ্যাঁ, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে যে সমস্ত নিউক্লিয়াসের মাস নাম্বার 90 থেকে বড় তারাই স্পন্টেনিয়াস ফিশন প্রসেসে টেক পার্ট করতে পারে। বাট ইন প্র্যাকটিস আমরা কখনো এরকম ধরনের জিনিস পাই না। ইট ইজ ভেরি আনকমন ফেনোমেনন। একটা ডেটা এখানে দেওয়া রয়েছে, দেখো ইউরেনিয়াম 235 এইটা স্পন্টেনিয়াস ফিশন প্রসেসে টেক পার্ট করে, বাট তার হাফ লাইফটা কত, 2 × 10⁻⁷ ইয়ার। বুঝতে পারছো কতদিন, কত কত লং এটা। ইউরেনিয়াম 235 এর মাস নাম্বারটা তো অনেক বেশি, 90 থেকে অনেক বেশি। হ্যাঁ, আমরা আগের ক্যালকুলেশনটা থেকে দেখলাম যে মাস নাম্বারটা 90 থেকে বড় হলেই নিউক্লিয়াসটা ফিশন প্রসেসে টেক পার্ট করতে পারে স্পন্টেনিয়াসলি। কিন্তু স্পন্টেনিয়াস ফিশনটা এমনিতেই একটা খুব আনকমন ফেনোমেনন। আমরা ওখানে যে ক্যালকুলেশনটা করেছি সেটা টু মাচ এলিমেন্টারি একটা ক্যালকুলেশন। ইন প্র্যাকটিস ইউরেনিয়াম 235 এটা স্পন্টেনিয়াস ফিশন প্রসেসে টেক পার্ট করে, কিন্তু এর হাফ লাইফটা হচ্ছে 2 × 10⁻⁷ ইয়ার। মানে আমরা যদি 1 গ্রাম ইউরেনিয়াম 235 স্যাম্পলকে রাখি
দেখবো যে এর তোমার 0.5 গ্রাম স্পন্টেনিয়াস ফিশন প্রসেস এক্সিবিট করেছে আফটার এ টাইম 2 × 10⁷ ইয়ার্স। হ্যাঁ, এটা হিউজ একটা টাইম। একটা বেটার থিওরি ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই বোরহুইলার ইন 1939, এটা আমাদের সিলেবাসে নেই। লিকুইড ড্রপ মডেলের উপরে বেস করেই একটা থিওরি এ করেছিলেন, পুট ফরওয়ার্ড করেছিলেন, যেখানে Z²/A এই কোয়ান্টিটিটা ইজ গ্রেটার দেন 47। হ্যাঁ, এটা মোটামুটি ভাবে তবুও ম্যাচ করে আর কি। Z²/A হচ্ছে 35.6 ইউরেনিয়াম 238 এর জন্য, which is stable against this spontaneous fission. ওকে, এখান পর্যন্ত যে কথাগুলো বললাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলো। হ্যালো হ্যালো স্যার সারফেস এনার্জিটা একটু বলবেন? সারফেস এনার্জি, সারফেস এনার্জি বলতে তোমার লিকুইড ড্রপ মডেলে যেটা বলে এসেছিলাম সেইটা। এক মিনিট। হ্যালো 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 হ্যালো, পরে করো, আমি একটু পরে ব্যাক করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সারফেস এনার্জি টার্ম বলতে যেটা বললাম সেটা তো পরিচিত হয়ে এসেছো, লিকুইড ড্রপ মডেল পড়ার সময় আমরা এটা দেখেছিলাম আর কি। হ্যাঁ, এখানে যেটা দেখা হলো, একটা এলিমেন্টারি অ্যাপ্রোচে আমরা স্পন্টেনিয়াস সিমেট্রিক ফিশনের জন্য কিউ ভ্যালু ক্যালকুলেট করলাম এবং দেখলাম যে এই কিউ ভ্যালুর মধ্যে মেনলি এই দুটো টার্মই সার্ভাইভ করছে, একটা হচ্ছে সারফেস এনার্জি টার্ম আর আরেকটা হচ্ছে তোমার এই কুলম এনার্জি টার্ম। আর যদি কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে বুঝতে চাও তাহলে এরকম ভাবে বুঝতে পারো, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই নিউক্লিয়াসটা সারফেস এরিয়া যা, এই দুটো নিউক্লিয়াসের কম্বাইন্ড সারফেস এরিয়াটা কিন্তু তার থেকে বেশি। তাহলে এই নিউক্লিয়াসের সারফেস এনার্জি টার্মটা যা হবে, এই দুটো নিউক্লিয়াসের কম্বাইন্ড সারফেস এনার্জি টার্মটা তার থেকে বেশি হবে। সারফেস এনার্জি অলওয়েজ টেন টু টেন্স টু রিডিউস দি নিউক্লিয়ার বাইন্ডিং। হ্যাঁ, যত নিউক্লিয়াসটা তোমার এই স্ফেরিক্যাল শেপ থেকে, স্ফেরিক্যাল শেপ ফর এ গিভেন ভলিউম হ্যাজ দি লেস্ট এরিয়া, কাজে স্ফেরিক্যাল শেপটা যত ডিফর্ম হচ্ছে সারফেস এনার্জিটা ডোমিনেট করছে। ঠিক আছে, স্ফেরিক্যাল শেপটা যত ডিফর্ম হচ্ছে সারফেস এনার্জিটা তত ডোমিনেটিং হচ্ছে, নিউক্লিয়ার বাইন্ডিংটাকে তত কমিয়ে দিচ্ছে। একদম একই রকম ভাবে নিউক্লিয়াসটা যত ডিফর্ম হচ্ছে কুলম্ব এনার্জি টার্মটাও কিন্তু বাড়তে থাকছে। প্রোটনগুলোর মধ্যে সেপারেশনটা বাড়ছে, নিউক্লিয়ার ফোর্সটা কমছে, কুলম্ব টার্মটা সেক্ষেত্রে ডোমিনেটিং হচ্ছে। হ্যাঁ, কাজে এইরকম একটা পিকচার পিনার শেপ যখন আসছে, এখানে সারফেস এনার্জি টার্ম এবং কুলম্ব এনার্জি টার্ম দুটোই খুব স্ট্রঙ্গার হয়ে যায়। হ্যাঁ, এবং নিউক্লিয়ার ফোর্সটা সেক্ষেত্রে অনেকটা কমে যায় বিটুইন দিস টু পার্টস, দ্যাট ইনিশিয়েটস দি ফিশন ইনটু ফ্র্যাগমেন্টস। এরকম দুটো পার্টে ভেঙে যাওয়াটাকে এ করে আর কি, ইনিশিয়েট করে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর 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 কোনো কোয়েশ্চেন? আর আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো, স্যার শুনছি। নিউক্লিয়ার সময় যে গামা ফোটন গুলো এমিট হচ্ছে, ওখানে একটু বলবেন যে গামা ফোটন গুলো কিভাবে এমিট হচ্ছে? কিভাবে এমিট হচ্ছে না মানে, গামা ফোটন এমিট হওয়াটা তো রেডিও অ্যাক্টিভিটি পড়ে আসার পর জিজ্ঞাসা করার কথাই নয়। যখনই কোনো একটা ফিশন প্রসেস হচ্ছে, এই ফিশন প্রসেসে দুটো নিউক্লিয়াই অফ কম্পারেবল মাস নাম্বার প্রডিউসড হচ্ছে। এই নিউক্লিয়াই গুলো মানে যখনই কোনো একটা প্রসেসে প্রোডাকশন হচ্ছে, এই প্রসেসে তো হিউজ একটা এনার্জি ইভলভ হয়। কাজে ইল্ড প্রোডাক্ট যেগুলো, সেগুলো খুব আনলাইকলি দ্যাট দে উইল বি প্রডিউসড ইন দেয়ার গ্রাউন্ড স্টেট। ইল্ড প্রোডাক্ট গুলো বেরিয়াম বা ক্রিপ্টন এখানে যেমন দেখানো হয়েছে, এইগুলো তাদের গ্রাউন্ড স্টেটে প্রডিউসড হবে, এটা ভেরি আনলাইকলি। It is very common that they will be produced in an excited state. কাজে এক্সাইটেড স্টেটে যদি প্রডিউসড হয়, এটা কি লোয়ার এনার্জি স্টেটে বা গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে আফটার সাম টাইম। লোয়ার এনার্জি স্টেট বা গ্রাউন্ড স্টেটে যদি ফিরে আসে, ন্যাচারালি এখানে এনার্জি রেডিয়েটেড হবে। সেই এনার্জিটা করেসপন্ডস টু দি এনার্জি ডিফারেন্স বিটুইন টু নিউক্লিয়ার স্টেটস। দুটো নিউক্লিয়ার স্টেটের মধ্যে এনার্জিটা এরকম মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়। দ্যাটস ওয়াই উই হ্যাভ গামা রেডিয়েশন। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর আর স্যার কেউ? যে নিউট্রন দিয়ে যে যে ইউরেনিয়াম যে নিউক্লিয়ারটাকে বোম্বার্ডিং করা হচ্ছে, তো স্যার নিউট্রনের যেটা এনার্জি অবভিয়াসলি তো স্যার ওই
ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার যে বাইন্ডিং এনার্জি তার থেকে তো বেশি হতে হবে। না, একেবারেই তা নয়। হ্যাঁ, একেবারেই তা নয়। ইনফ্যাক্ট আমরা পরে দেখবো যে এই ফিশন প্রসেসের জন্য কিন্তু হেভি এনার্জি একেবারেই দরকার হয় না। ফিশন প্রসেস, ইভেন থার্মাল নিউট্রন ক্যান ইনিশিয়েট নিউক্লিয়ার ফিশন। থার্মাল নিউট্রন মানে ফিউ মিলি ইলেকট্রন ভোল্ট বা ফিউ ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে যদি একটা নিউট্রন বোমবার্ড করে কোনো একটা ইউরেনিয়াম 235 কে, দ্যাট ক্যান ইনিশিয়েট এ ফিশন। তাহলে ফিশন প্রসেস পাওয়া যায়। হ্যাঁ, জিনিসটা একেবারেই এইরকম নয়। এমনিতেই তোমার ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235, 238 এই নিউক্লিয়াস গুলো স্টেবিলিটি কম। এইগুলো স্টেবিলিটি কম, কাজে এখানে সামান্য রকম যদি দিয়ে দেওয়া যায়, এনার্জি ইনপুট দিয়ে দেওয়া যায়, তাহলে এর যে স্টেবিলিটিটা সেটা আরো কমে যাবে আর কি। এই যে এখানে ভাইব্রেশনটা দেখানো হলো না, ওই আমি এ করে দেখালাম পাওয়ার পয়েন্টে, এই যে এই স্লাইডটাতে বোধহয় রয়েছে আর কি। যখনই একটা এনার্জি ইনপুট দেওয়া হচ্ছে তখন এখানে তোমার ডিফরমেশন চলে আসছে আর কি। সামান্য এনার্জি ক্যান ডিফর্ম দি নিউক্লিয়ার শেপ, এবং যখনই এরকম ধরনের একটা সিগার শেপ তৈরি হচ্ছে তখন এটা কিন্তু ফার্দার প্রসিড করছে এরকম ধরনের একটা লোব ফর্ম করার দিকে। এরকম পিনাট শেপের দিকে চলে যাচ্ছে আর কি। এটা পরে আমরা একটা দিয়ে দেখাবো। এটা স্লাইড ইন্ট্রোডিউস করতে খেয়াল ছিল না আমার, এখন এই সিলেবাসটার দিকে তাকাতে গিয়ে আবার মনে পড়লো। আমরা দেখাবো যে ফিউ মিলি ইলেকট্রন, few hundred milli electron volt or few electron volt can initiate a nuclear fission. Okay. সায়ন স্যার স্যার আরেকটা কিছু কোয়েশ্চেন বলবে? ছিল হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। বলছি যে এখানে বোমবার্ডিং যে করা হচ্ছে ইউরেনিয়াম 235 নিউক্লিয়ারটাকে নিউট্রন দিয়ে, তো স্যার নিউট্রন বাদে যদি এটা আমরা প্রোটন দিয়ে কি বোমবার্ডিং করতে পারতাম? কারণ ওখানে কি কুলাম্ব কাজ করছে করে নাকি? বোম্বার্ডমেন্ট যে কোনো পার্টিকেল দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, বোম্বার্ডমেন্ট যে কোনো পার্টিকেল দিয়ে করা যেতে পারে, কিন্তু একটা প্রোটন দিয়ে যদি বোম্বার্ড করতে হয়, বুঝতে পারছো যে প্রোটনটা নিউক্লিয়াসের দিকে যেতে গেলে প্রথমে কি তাকে একটা কুলম্ব ব্যারিয়ার ওভারকাম করতে হবে, তাই না? একটা প্রোটন বা পার্টিকেল দিয়ে যদি বোম্বার্ড করি তাকে তো একটা কুলম্ব ব্যারিয়ার ওভারকাম করতে হবে, তবেই না এটা ক্যাপচার হবে। করা যেতেই পারে, মানে যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন এটা হয়, নিউক্লিয়ার রিঅ্যাকশনে কোনো একটা নিউক্লিয়াসকে প্রোটন দিয়ে বোম্বার্ড করা হয়েই থাকে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে এনার্জিটা খুব হাই হতে হবে। অন দি আদার হ্যান্ড তুমি যদি নিউট্রন দিয়ে বোম্বার্ড করো, খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো রকম কুলম্ব ব্যারিয়ার ওভারকাম করতে হবে না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তানিয়া আছো এখানে? স্যার তানিয়া, দানি এখনো ঢুকতে পারছে না, তানিয়া ঢুকছে বেরোচ্ছে দেখতে পাচ্ছি, কানেক্টিভিটি স্ক্রিন প্রবলেম। দেখতে পাচ্ছে না। হ্যাঁ স্যার এখন ঢুকেছি কিন্তু আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, তাহলে কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে আর কি। বাকি কিন্তু এমনিতে মোটামুটি ভাবে অনেকজনকেই দেখতে পাচ্ছি। 18+6 24 জন মতো লাইভ আছে দেখতে পাচ্ছি আর কি। সুতরাং স্কাইপেও খুব খারাপ হচ্ছে না, ঠিকই আছে। ওকে, আমরা এরপরে প্রসিড করি। কোথায় শেষ করেছিলাম? এই এই জায়গাটা স্পন্টেনিয়াস ফিশন, এই জায়গাটা আমরা শেষ করেছিলাম। হ্যাঁ, এবার ইনডিউসড ফিশন, এইটা নিয়ে একটু ডিসকাস করা যাক। ইনডিউসড ফিশন বলতে কি বোঝায়? স্পন্টেনিয়াস ফিশনটা এই জায়গাটা থেকে বুঝতে পেরেছো যে স্পন্টেনিয়াস ফিশনটা ভেরি আনলাইকলি। ইভেন ইউরেনিয়াম 235 বা 238 এইগুলোর জন্য কিন্তু স্পন্টেনিয়াস ফিশন প্রসেসটা খুব আনলাইকলি। আমি এখানে কতগুলো যে ডেটা দেখালাম সেখান থেকে বুঝতে পেরেছো ইউরেনিয়াম 235 এর হাফ লাইফটা হচ্ছে 2 × 10⁻⁷ ইয়ার। অন দি আদার হ্যান্ড ইউরেনিয়াম 238 এটা কিন্তু তোমার স্পন্টেনিয়াস ফিশনের এগেইনস্টে যথেষ্ট স্টেবল। ক্লিয়ার? কাজে স্পন্টেনিয়াস ফিশনটা একটা ভেরি আনকমন ফেনোমেনন, নো ম্যাটার হাউ হাই দি মাস নাম্বার অফ দি নিউক্লিয়াস ইজ। ওকে, so in order to have fission we need to induce the process. হ্যাঁ, ফিশনটা পেতে গেলে আমাদের প্রসেসটাকে ইনডিউস করতে হবে, সেটাই হচ্ছে ইনডিউসড ফিশন। ফিশন অফ হেভি নিউক্লিয়াই ইজ ইনডিউসড বাই এনার্জি অফ বোম্বার্ডিং পার্টিকেলস। নিউট্রনের মতো কোনো পার্টিকেল দিয়ে যদি আমরা বোম্বার্ড করতে পারি, দ্যাট ক্যান ইনিশিয়েট এ ফিশন। এই প্রসেসটাকে ইনডিউসড ফিশন বলা হয়। যে এক্সাম্পলটা আমরা প্রথমে দেখে এসেছিলাম সেটাকে আবার এখানে লেখা হয়েছে। ইউরেনিয়াম 235 কে নিউট্রন দিয়ে বোম্বার্ড করলে আমরা এরকম বেরিয়াম আর ক্রিপ্টন পেয়ে থাকি।
এই ক্রিটিক্যাল এনার্জি রিকোয়ার্ড, অবশ্যই একটা ক্রিটিক্যাল এনার্জি দরকার for the bombarding particle, which depends on the nature of the particle and nature of the target nucleus. মিনিমাম কত এনার্জি বোম্বার্ডিং পার্টিকেল থেকে ইম্পার্ট করলে ফিশন প্রসেসটা ইনিশিয়েটেড হবে, সেইটা ডিপেন্ড করছে কোন পার্টিকেল দিয়ে বোম্বার্ড করছি তার উপর। আর এটা ডিপেন্ড করছে যে কোন নিউক্লিয়াসকে আমরা ফিশন প্রসেসে ইনডিউস করতে চাইছি তার উপর। হ্যাঁ, so critical energy, minimum energy of the bombarding particle depends on the nature of the particle and the nature of the target nucleus. Next point, critical energy, এখানে একটা ডেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, মিলি ইলেকট্রন ভোল্ট কথাটা বোধহয় ভুল বলছিলাম, এটা তোমার মেগা কিলো ইলেকট্রন ভোল্ট হবে। Critical energy of neutron for fission is of uranium-235 is around 0.1 mega electron volt, while for uranium-238 it is 1.4 mega electron volt. ওটা মিলি ইলেকট্রন ভোল্ট নয়, ওটা মেগা ইলেকট্রন ভোল্ট হবে। প্রথমে যে ইনফরমেশনটা দিচ্ছিলাম, this explains why uranium-235 is easily fissile with slow neutron and not and uranium-238 is not. আমরা স্লো নিউট্রন দিয়ে, থার্মাল নিউট্রন দিয়ে ইউরেনিয়াম-235 কে ফিশন প্রসেসে টেক পার্ট করাতে পারি। তার কারণ এখানে ক্রিটিক্যাল এনার্জি, নিউট্রন গুলোর জন্য যে ক্রিটিক্যাল এনার্জিটা দরকার, সেই ক্রিটিক্যাল এনার্জিটা ইজ অ্যারাউন্ড 0.1 মেগা ইলেকট্রন ভোল্ট। অন দি আদার হ্যান্ড ইউরেনিয়াম-238 এর ক্ষেত্রে এই এনার্জিটা হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট, 1.4 মেগা ইলেকট্রন ভোল্ট। কাজে ইউরেনিয়াম-235 টা ইজ ইজিলি ফিশাইল। ওকে, এনার্জি রিলিজ কেমন হয় সেই সম্পর্কে একটা ডেটা এখানে দেওয়া রয়েছে। আমরা আগের প্রসেসটাতে দেখছিলাম যে এখানে যে রিঅ্যাকশনটা দেওয়া ছিল, এই রিঅ্যাকশনটাতে দেখছিলাম যে এরকম একটা ফিশন প্রসেস টেক পার্ট করলে অ্যারাউন্ড 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজড হয়। এখানে সিমিলার আর একটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, একটা ইনডিউসড ফিশন রিঅ্যাকশনের কথা কনসিডার করো উইথ থার্মাল নিউট্রন। ওকে, uranium-235-92 এইটাকে আমরা বোম্বার্ড করছি বাই এ থার্মাল নিউট্রন করে বেরিয়াম আর ক্রিপ্টন পাচ্ছি, বেরিয়াম 144 আর ক্রিপ্টন 90। আর এই প্রসেসে দুটো নিউট্রন পাওয়া যাচ্ছে। এই প্রসেসের কিউ ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা দেখেছি কিউ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, এইটার মাস প্লাস এইটার মাস, এই দুটো কম্বাইন মাস থেকে এই এন্ড প্রোডাক্ট গুলোর কম্বাইন মাস এইটাকে বাদ দিতে হবে। তাহলে মাস অফ ইউরেনিয়াম প্লাস মাস অফ নিউট্রন, এইটা থেকে মাস অফ বেরিয়াম, মাস অফ ক্রিপ্টন আর টোয়াইস দি মাস অফ নিউট্রন, এগুলোকে বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে একটা নিউট্রনের মাস বাদ দিয়ে দাও, দিয়ে এই ভ্যালুগুলো কিভাবে করতে পারো, ক্যালকুলেট করতে পারো। মাস অফ ইউরেনিয়াম-235 ইজ গিভেন, মাস অফ বেরিয়াম ইজ গিভেন, মাস অফ ক্রিপ্টন আর মাস অফ নিউট্রন গিভেন। এই ভ্যালুগুলোকে যদি এমইভি পার সি স্কয়ার, মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার এই ইউনিটে বসিয়ে দিই, তাহলে কিউ ভ্যালুটাকে পাবো অ্যাজ 183 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এই এনার্জিটা ছোট বা বড় কিরকম ভাবে বুঝবো? 183 মেগা ইলেকট্রন ভোল্ট অ্যাপারেন্টলি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যদি দেখো, অ্যাপারেন্টলি মনে হবে যেটা খুব স্মল একটা এনার্জি। তার কারণ 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। কাজে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল। অ্যাপারেন্টলি যদি দেখো এটা খুব ছোট এনার্জি বলেই মনে হতে পারে। বাট একটা ফিশন প্রসেস যখন দেখা হচ্ছে, তখন তো শুধুমাত্র একটা নিউক্লিয়াসে দেখা হচ্ছে না, রাদার এ লার্জ নাম্বার অফ নিউক্লিয়াসের রিঅ্যাকশনকে দেখা হচ্ছে। ফর এক্সাম্পল, কনসিডার 1 কিলোগ্রাম অফ ইউরেনিয়াম-235। যদি 1 মোল সাবস্ট্যান্সের কথা কনসিডার করো, 1 মোল যে কোনো সাবস্ট্যান্সে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম রয়েছে, 6.023 into 10 to the power 23 atoms are there. In 1 kilogram of uranium-235 there are this much এত মোল রয়েছে। 1 কিলোগ্রামের মধ্যে 4.255 মোলস রয়েছে। এত মোল থাকার অর্থ কি? 1 কিলোগ্রাম ইউরেনিয়ামে তোমার এই 4.255 টাইমস দি অ্যাভোগাড্রো নাম্বার, এত সংখ্যক নিউক্লিয়াই রয়েছে। ধরো এদের মধ্যে একটা ফ্র্যাকশন, only 0.8 of them participate in the chain reaction and fission the energy released. এর মধ্যে ধরো তোমার এফ ফ্র্যাকশন টেক পার্ট করলো। এই নাম্বারের 1 কিলোগ্রাম তুমি ইউরেনিয়াম নিয়েছো, 1 কিলোগ্রামের মধ্যে 0.8 ফ্র্যাকশন ফিশন প্রসেসে টেক পার্ট করলো। তাহলে কতটা এনার্জি পাবো? টোটাল নাম্বারটা কত? এফ ইন্টু এন ইন্টু কিউ, এক একটা রিঅ্যাকশনের জন্য কিউ অ্যামাউন্ট অফ এনার্জি। এটা ক্যালকুলেট করে দেখো 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার 26 মেগা ইলেকট্রন ভোল্ট।
you know 1 mega electron volt equals to 1.6 into 10 to the power minus 13 joule, তাহলে টোটাল হিট বা টোটাল এনার্জি ইভলভ এটাকে ক্যালকুলেট করে দেখো 60 টেরাজুল। দিস ইজ হিউজ নাম্বার, রাইট? 60 টেরাজুল মানে কত এনার্জি? এটা 60 টেরাজুল মানে ক্যালকুলেট করতে পারো। টেরাজুল মানে হচ্ছে 10 to the power 12 জুল। 10 to the power 12 জুল। 60 টেরাজুল মানে হচ্ছে 60 into 10 to the power 12 জুল। আমরা দেখেছি যে 1 গ্রাম 1 কিলোগ্রাম একটা ওয়েটকে যদি 1 মিটার উপরে তুলতে হয় আমাদেরকে 1 জুল ওয়ার্ক পারফর্ম করতে হয়, রাইট? কি করলাম? ওয়ার্ক ডান কত? mg into h, তাই তো? m টা ধরো 1 কিলোগ্রাম, g টা ধরো 10 আর h টা ধরো 1 মিটার। ওকে, 10 জুল কাজ করতে হয়। 1 কিলোগ্রাম একটা অবজেক্টকে যদি 1 মিটার তুলতে হয় তাহলে আমাদের 1 জুল কাজ করতে হয়। এখানে এই এনার্জিটা দেখতে পাচ্ছ, যদি আমরা 1 কিলোগ্রাম ইউরেনিয়ামের 0.8 ফ্র্যাকশনের ফিশন প্রসেস কনসিডার করি, উই উইল হ্যাভ 60 টেরাজুল। এইরকম অ্যামাউন্টের এনার্জি পাবো। তাহলে এখানে তোমার এফেক্টিভলি যদি তুমি মাসের কনভার্সন দেখো, দেখতে পাবে m ইন্টু সি স্কোয়ার করে যদি দেখো কতটুকু মাস এফেক্টিভলি কনভার্টেড হচ্ছে, রাফলি 0.67 গ্রাম কনভার্টেড হচ্ছে। কাজে এর যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটা ইজ হিউজ। এর এফিসিয়েন্সিটা হিউজ একটা ভ্যালু। এখানে আরো একটা ডেটা দেওয়া রয়েছে, দেখতে পারো, দেখেছো হয়তো তোমরা। বিভিন্ন রকম বোম বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেইগুলোর এনার্জি আউটপুট দেওয়া রয়েছে। এই যে সার বোম্বা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা 3 স্টেজ থার্মোনিউক্লিয়ার টেস্ট বম, যেটা ইকুইভ্যালেন্ট টু 50 মেগাটন টিএনটি। এর এনার্জি আউটপুটটা হচ্ছে 210,000 টেরাজুল। তারপর এইটাও আর একটা টেস্ট বম, ক্যাসেল রোমিও, যেটার টেস্ট বম, তার এনার্জিটা হচ্ছে তোমার 63,000 টেরাজুল। আর তোমরা এইগুলোর সাথে পরিচিত রয়েছো, ফ্যাটম্যান নাগাসাকিতে যে বোম ব্লাস্ট হয়েছিল, তার এনার্জি রিলিজড হচ্ছে অনলি 88 টেরাজুল। লিটল বয়, এগুলো সব কোড নেম। হ্যাঁ, হিরোশিমাতে যেটা ব্লাস্ট হয়েছিল, ইউরেনিয়াম 235 গান টাইপ বম, এটা তোমার 64 টেরাজুল। আর এটা আরো একটা নাইস নেম, পিসকিপার। এটা বেসিক্যালি একটা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ওয়েপন, আইসিবিএম, যার এনার্জি রিলিজড, পসিবল এনার্জি রিলিজটা হচ্ছে 12,500 টেরাজুল। ওকে, তাহলে এই ফিশন প্রসেসটাতে হিউজ একটা এনার্জি পাওয়া যায়, এটাই বলা হলো। বলো, এবার কোয়েশ্চেন থাকলে বলো।